Indian president and prime minister are a replica of the head of the state of which country? তো দেখো 11 নম্বর কোশ্চেনে বলছে ভারতবর্ষের যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এরা কোন দেশের প্রধান তাদের হুবহু নকল বা তাদেরকে অনুসরণ করে। সেটা হচ্ছে ব্রিটেন, ইউএসএ নয়, ব্রিটেন। কেন ব্রিটেন? কারণ ইন্ডিয়ার যে প্রেসিডেন্টের যে পদ সেটা ব্রিটেনের যে রানী বা রাজা, যে ক্রাউন, সেই রানী বা রাজার অনুকরণে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ব্রিটেনেও তোমরা দেখতে পাবে পার্লামেন্ট গঠন হয়েছে তিনখানা জিনিস নিয়ে। একটা হচ্ছে ওদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং ক্রাউন, অর্থাৎ রাজা বা রানী যে থাকবে। আর আমাদের ভারতবর্ষেও তাই, এটা আগেও বলেছিলাম, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, পার্লামেন্টের দুটো কক্ষ আর প্রেসিডেন্ট। তাছাড়াও এখানে যে কোশ্চেনটা বলেছে সেটার সাথে সরাসরি মিল পাবে, সেটা হলো ব্রিটেনে প্রাইম মিনিস্টার এবং ক্রাউন দুজনকেই দেখতে পাবে দেশের হেড। ভারতবর্ষেও এরকম দুজনকেই দেখতে পাবে। কিন্তু ইউএসএ যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাও, তাছাড়া ইউএসএ প্রাইম মিনিস্টার কেউ আছে? কেউ নেই। ওদের স্টেটগুলোর এক একটা আলাদা আলাদা হেড থাকে। আচ্ছা, নেক্সট, the President of the Indian Union has the same constitutional authority as the British monarch. ব্রিটিশের যে রানী বা রাজা তার মতো আমাদের প্রেসিডেন্টের সেম কনস্টিটিউশনাল অথরিটি থাকে। ব্যাপারটা কেমন? যখন আমাদের পার্লামেন্ট থেকে কোনো বিল পাস হয় তখন দুটো কক্ষ থেকে পাস হওয়ার পরে আমাদের রাষ্ট্রপতি সই করলে তবেই সেটা আইনে পরিণত হয়। ব্রিটিশের ক্ষেত্রেও সেই একই জিনিস, দুটো কক্ষ থেকে পাস হওয়ার পরে ওদের যখন ক্রাউন যে থাকেন সে যখন সই করে তবেই সেটা আইনে পরিণত হয়। কিন্তু ইউএসের ক্ষেত্রে ব্যাপারটা একই নয়। ইউএসের ক্ষেত্রে দুটো পক্ষ থেকে পাস হয়ে গেলেই আইনটা পাস হয়ে যায়। ওখানে প্রেসিডেন্টকে ওদের পার্লামেন্টের একজন অংশ হিসেবে ধরা হয় না। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ আ সেকুলার স্টেট? কোনটা থেকে আমরা ভারতবর্ষ যে সেকুলার স্টেট সেটা জানতে পারি? ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, নাইন্থ শিডিউল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, প্রিএম্বেল অফ দ্য কনস্টিটিউশন। প্রিএম্বেল অফ দ্য কনস্টিটিউশনে ভারতবর্ষ যে সেকুলার স্টেট সেটা সম্পর্কে আমরা জানতে পারি। প্রিএম্বেলে লেখা আছে যে সেকুলার কথাটা প্রিএম্বেলের মধ্যে আমরা পাই। যদিও ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাইট টু রিলিজিয়াসের আর্টিকেল 25-এ আমরা একটা প্রভিশন পেয়ে থাকি, যেখানে বলছে যে প্রত্যেকটা মানুষেরই তার নিজ নিজ ধর্ম পালনের যথাযথ অধিকার রয়েছে। কিন্তু একেবারে যে সেকুলার ওয়ার্ডটা সেটা আমরা প্রিএম্বেলের মধ্যেই পেয়ে থাকি। তো আমাদের যখন কোনো কোশ্চেনের অ্যান্সার করব তখন দেখব চারটে অপশনের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমরা সবসময় সেটা নেব। ঠিক আছে, তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিএম্বেল অফ দ্য কনস্টিটিউশন। নেক্সট কোশ্চেন, দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রিয়েল পাওয়ার্স অফ স্টেট আর ভেস্টেড ইন দ্য পার্লামেন্টারি ফর্ম, মানে যেসব জায়গায় পার্লামেন্টারি গভর্নমেন্ট দেখা যায় সেই সব জায়গায় যে গভর্নমেন্টের যে রিয়েল পাওয়ার সেগুলো কার উপরে বর্তায়, মানে কার উপরে থাকে, সেগুলো দেখো না থাকে প্রেসিডেন্টের উপর। প্রেসিডেন্টের উপর তো রিয়েল পাওয়ার থাকে না। গভর্নমেন্টের উপরেও গভর্নমেন্টের রিয়েল পাওয়ার, মানে দেশের প্রকৃত পাওয়ার থাকে না। মানে পুরো গভর্নমেন্ট, টোটাল গভর্নমেন্টের উপরে। ঠিক আছে, আর পার্লামেন্টের উপরে তো কিছুটা থাকে, কিন্তু পার্লামেন্ট বিরোধী সরকার সবাইকে নিয়ে। রিয়েল পাওয়ার বলতে বোঝায় কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। কেন বলছে এই কথাটা? যে দেখো, গভর্নমেন্ট আর কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে কি পার্থক্য? পার্থক্য তেমন কিছু নেই, কিন্তু গভর্নমেন্টটাকে আরও শর্ট করে বলতে আমরা আরও কোর গভর্নমেন্ট বলতে আমরা কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ যেসব মন্ত্রী গোষ্ঠী রয়েছে সেই মন্ত্রী গোষ্ঠীকে আমরা একত্রে সেটাকেই কাউন্সিল অফ মিনিস্টার বলে। এবং প্রাইম মিনিস্টার যে তাদের হেড হয়, এই যে প্রাইম মিনিস্টারের দ্বারা কাউন্সিল অফ মিনিস্টার পরিচালিত হয়, কাউন্সিল অফ মিনিস্টার, এটাই কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্টের সব থেকে বড় শক্তি। এবং এখান থেকেই সরকার সমস্ত রকম কাজকর্ম এখান থেকেই শুরু করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন?
নিচের কোনগুলো ভারতবর্ষের কনস্টিটিউশনের বেসিক ফিচার নয়? আর যাদেরকে প্রিএমবেল পড়িয়েছি তারা জানো যে বেসিক ফিচার বলতে কোন কোন জিনিসগুলো বোঝায়, তারা ভালো করে ওখানে বুঝেছো। তো বেসিক ফিচার আমরা জানি আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায়, সংশোধন করা যায়, কিন্তু আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন আমরা এমন রকমভাবে সংশোধন করতে পারবো না যে আমাদের কিছু বেসিক ফিচার সেখান থেকে সংশোধন করে উড়িয়ে দিতে পারবো না। সেটা যে কোনো সরকারের কাছে যতই বহুমত থাক বা যতই বেশি সংখ্যক আসন থাক পার্লামেন্টে, তাও পারবে না। যেমন কোনো একটা পার্টি, এখন যেমন বিজেপি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ রয়েছে, তো এরকম কোনো একটা পার্টি যদি ভবিষ্যতে আসে যারা লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ রয়েছে, তো তারা যদি মনে করে ভারতবর্ষে যে ডেমোক্রেসি ব্যাপারটা এটাকে কি অ্যামেন্ডমেন্ট করে তুলে দিতে পারে? না, তুলতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা বেসিক ফিচারের মধ্যে পড়ে। বোঝা গেল? যেগুলো আমাদের বেসিক ফিচার সেগুলো উঠিয়ে দেওয়া যায় না। তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে নিচের কোনটা আমাদের বেসিক ফিচার নয়? সেটা হচ্ছে পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টটা কিন্তু আমাদের বেসিক ফিচারের মধ্যে পড়ে না। তার কারণ আমাদের যে গভর্নমেন্ট, আমার যে সরকার, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট নয়, অর্থাৎ যে গভর্নমেন্ট হেডেড বাই প্রেসিডেন্ট না, গভর্নমেন্ট হেডেড বাই পিএম। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের হেড। বোঝা গেল? প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ স্টেট, দেশের হেড, কিন্তু গভর্নমেন্টকে হেড করে পিএম, প্রাইম মিনিস্টার। তো এটা কিন্তু বেসিক ফিচারের মধ্যে পড়ছে না। পার্লামেন্টারি গভর্নমেন্ট এটা বেসিক ফিচারের মধ্যে পড়ছে। কেউ কখনোই আমাদের ভারতবর্ষের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে পার্লামেন্টারি গভর্নমেন্টটাকে তুলে দিতে পারবে না। ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ যে আমাদের যুক্তরাষ্ট্রীয় গভর্নমেন্ট, ঠিক আছে, সেটাকেও রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, আমাদের ভারতবর্ষের যে জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা আছে তার যে স্বতন্ত্রতা সেটাকে বজায় রাখতে হবে। এই যে বিচার ব্যবস্থার স্বতন্ত্রতা, এটা বজায় রাখার জন্যই 99th অ্যামেন্ডমেন্ট যেটা 2014 সালে হয়েছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। এটা হয়তো কিছু কিছু জায়গায় আমি ডিটেলসে বলেছি গল্প তোমাদেরকে, বা ভবিষ্যতেও যখন অ্যামেন্ডমেন্ট করাবো তখন এটা আরও ভালো করে বোঝাবো। নেক্সট কোশ্চেন, the constitution of India is designed to work as a unitary government। বলছে আমাদের যে ভারতবর্ষের কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন, সেটাকে ইউনিটারি গভর্নমেন্ট অর্থাৎ আমাদের যে ফেডারেল গভর্নমেন্ট আছে মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেটাকে এক রাষ্ট্রীয় পরিকাঠামোর মতো করে তৈরি করা হয়েছে, ঠিক আছে, ডিজাইন করা হয়েছে। কোন সময়? ইন নর্মাল টাইমসে অবশ্যই না, ইন টাইমস অফ এমার্জেন্সি, ঠিক আছে, যখন আমাদের এমার্জেন্সি চলে তখন কিন্তু পুরো দেশটা একটা দেশের মতো করেই মানে একটা সরকারের মতো করে, যেমন ইউনিটারি গভর্নমেন্ট চলে সেই রকমভাবে কিন্তু অ্যাক্ট করে। বোঝা গেল? আর বাকি অপশনগুলো একটু দেখে নাও। হোয়েন পার্লামেন্ট সো ডিজায়ার্স, যদি পার্লামেন্ট মনে করে, না পার্লামেন্ট মনে করলেই হবে না, এমার্জেন্সির সময় করতে হবে। অ্যান্ড লাস্ট অপশন ডি দেখো, অ্যাট দ্য উইল অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মনে করলেই হবে না। প্রেসিডেন্ট যদি মনে করে চলো কাল থেকে ইউনিটারি গভর্নমেন্ট চলবে 1 মাস বা 2 মাস এই করোনা সংক্রান্ত ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু হবে না, বা পার্লামেন্ট মনে করলেও হবে না। কেবলমাত্র এমার্জেন্সি যদি আসে তাহলেই কিন্তু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট ফর্ম হয়ে যেতে পারে। অর্থাৎ একটা সরকার থাকবে, তখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে ক্ষমতার বন্টনটা থাকবে না। নেক্সট দেখো নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট রিসেম্বল দ্য আমেরিকান কনস্টিটিউশন। ভারতবর্ষের এই নিচে যে ফিচার্সগুলো আছে এর মধ্যে কোনটা ভারতবর্ষের সাথে আমেরিকার মিল পাওয়া যায় না? সেটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, যে লিখিত কনস্টিটিউশন ভারতবর্ষেরও লিখিত আমেরিকারও লিখিত, ঠিক আছে, তো সুতরাং এটা হচ্ছে না আমাদের উত্তর। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আমেরিকা তো যুক্তরাষ্ট্রই, আর আমাদের ভারতবর্ষেও যুক্তরাষ্ট্র পরিকাঠামো রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস, আমরা পড়েছি যে ফান্ডামেন্টাল রাইট আমরা আমেরিকা থেকে ওদের স্ট্রাকচার না ওদের কনসেপ্টটা নিয়েছি। নেক্সট কি বলছে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। হ্যাঁ, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা কিন্তু আমরা আমেরিকা থেকে নিইনি, যেটা আগেও বলেছি, ওই যে ওদের আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ওদের পার্লামেন্টের একটা ভাগ নয়, কিন্তু আমাদের প্রেসিডেন্ট বা ব্রিটেনের যে রানী সে কিন্তু পার্লামেন্টেরই একটা অংশ। তাহলে 17তে হচ্ছে অপশন ডি। নেক্সট নাম্বার 18,
কি বলছে 18-এ, from which of the countries constitution of India has adopted fundamental duties? খুব ইজি, কোন দেশ থেকে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছে? কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এস্ট ওয়াইল ইউএসএসআর, অর্থাৎ পূর্বের যে ইউএসএসআর ছিল সেই পূর্বের ইউএসএসআর থেকে আমরা নিয়েছি, বর্তমান রাশিয়া না, পূর্বের যে ইউএসএসআর ছিল। ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া, ঠিক আছে। এটা কেমন ছিল? এটা ওই রাশিয়ার আশেপাশে যে কাজাকিস্তান, উজবেকিস্তান, এইসব যে দেশগুলো ছিল, আরও বেশ কিছু দেশ, তাদেরকে সকলে এবং রাশিয়া সবাই মিলিতভাবে একত্রিতভাবে একটা দেশ তৈরি করতো আমেরিকার মতো, ঠিক আছে। তো এই দেশের যে কনস্টিটিউশন ছিল, তখন ওদের যে কনস্টিটিউশন ছিল, সেটা থেকে আমরা আমাদের ফান্ডামেন্টাল ডিউটির যে স্ট্রাকচার সেটা নিয়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, the word socialist was added to the preamble. Its main aims is to, বলছে যে আমাদের প্রিএম্বলে যে সোশ্যালিস্ট কথাটা লেখা আছে, এই সোশ্যালিস্ট কথাটা লেখা আছে তার কারণ এই সোশ্যালিস্টের মেন এম কি? সোশ্যালিস্টের যে মেন এম বা মেন উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হলো এলিমিনেট ইনইকুয়ালিটি ইন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস। ইকোনমিক এবং পলিটিক্যাল স্ট্যাটাস, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে স্ট্যাটাস, সেখান থেকে যে বৈষম্য, সেই বৈষম্যটাকে দূর করা। বোঝা গেল? এটাকেই আমরা সোশ্যালিস্ট বলে জানি, এবং আমাদের যে প্রিএমবেলে সোশ্যালিস্ট কথাটা লেখা আছে তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এটা। নেক্সট অপশানগুলো একবার দেখে নাও। এলিমিনেট ইনইকুয়ালিটি ইন পলিটিক্যাল অ্যান্ড রিজিওনাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স। যে রিলিজিয়াস অ্যাফেয়ার্সে যদি ইনইকুয়ালিটি না থাকে তাহলে সেটাকে আমরা বলি সেকুলারিজম, নট সোশ্যালিস্ট। ওটাকে আমরা সেকুলারিস্ট বলে থাকি, ঠিক আছে। তো সুতরাং ওই অপশানটা হবে না। এলিমিনেট ইনইকুয়ালিটি ইন ইনকাম স্ট্যাটাস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ লাইফ, সিটা কিছুটা ম্যাচ করছে, কারণ ইনকাম স্ট্যাটাস এবং স্ট্যান্ডার্ড অফ লাইফ এটা কিন্তু ইকোনমিক এবং পলিটিক্যাল স্ট্যাটাসের মতো করেই পড়ছে, কিন্তু আমরা কি বলেছি আগে, যে যেটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা নেব। আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা পাচ্ছি? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পাচ্ছি ইনইকুয়ালিটি ইন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ডিটা দেখো কি বলছে, এলিমিনেট ক্লাস বেসড সোসাইটি। এই যে এলিমিনেট ক্লাস বেসড সোসাইটি বলছে, এটা কিন্তু সোশ্যালিস্টের এটা কিন্তু আমাদের সোশ্যালিস্টের অ্যাকচুয়াল ফিচার্স নয়। যে এই ক্লাস বেসড সোসাইটিটাকে এলিমিনেট করতে গেলে এটাকে বলা হয় কমিউনিস্ট বা কমিউনিজম। কমিউনিজমের ফিচার্স হচ্ছে ক্লাস বেসড সোসাইটিটাকে এলিমিনেট করা। সুতরাং কমিউনিজম অ্যান্ড সোশ্যালিস্টের মধ্যে যে ডিফারেন্স, এটা তোমাদের হয়তো ভবিষ্যতে আমি ক্লাসে বলবো। পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছে তারা এটা বেশ ভালো বোঝে। যাই হোক, এই মুহূর্তে এটা বুঝতে হবে না, জাস্ট বলে রাখলাম যে ক্লাস বেসড সোসাইটিটাকে এলিমিনেট করার সিস্টেমটাকে, সেটাকে আমরা কমিউনিজম নামে চিনি, এবং সোশ্যালিস্ট মানে কিন্তু ইনকাম স্ট্যাটাসে ইকুয়ালিটি আনা আর পলিটিক্যাল স্ট্যাটাসে ইকুয়ালিটি আনা। নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলছে হুইচ অফ দ্য পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড। দেখো বাকি যেগুলো, অপশান ডিটা এখানে অ্যান্সার আছে, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কারেক্টলি ম্যাচ নেই। যেমন রিপাবলিক, রিপাবলিক মানে অ্যাকচুয়ালি আমরা যা বুঝি সেটা হচ্ছে দেশের যে সর্বোচ্চ প্রধান সে সবসময় নির্বাচিত হবে জনগণের দ্বারা, অর্থাৎ আমাদের দেশের সব থেকে বড় যে সর্বোচ্চ যে প্রধান রয়েছেন তিনি প্রেসিডেন্ট, তিনি জনগণের দ্বারা নির্বাচিত হবেন, এটাই কাম্য, তাই তো। কিন্তু তিনি এবং সেটা হয়ে থাকে রিপাবলিকের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো অন্য অপশান বলছে হেড অফ স্টেট ইজ হেরিডিটি অফ মোনার্ক, না না, রাজতন্ত্রের মতো করে হয় না। নেক্সট সোভারিন, সোভারিন কনস্টিটিউশন রেস্ট অন পিপলস উইল, না কনস্টিটিউশন মানুষের উইলের ওপর থাকে না। সোভারিন মানে সার্বভৌম, কনস্টিটিউশন সকলের উপরে থাকে। আর ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক তো মানে জানোই পিপলস পার্টিসিপেশন ইন গভর্নমেন্ট, এখানে এটাও মিলছে না। সেকুলার, সেকুলারটাই মিলছে। স্টেট ইজ উইদাউট এনি রিলিজিয়ান অফ ইটস ওন। সেকুলার কথার অর্থ যে দেশের কোনো নির্দিষ্ট তার নিজস্ব ধর্ম থাকবে না। বোঝা গেল? একটা কান্ট্রি সেকুলার কান্ট্রি কীভাবে বুঝবো? যে কান্ট্রিটি রয়েছে সেই কান্ট্রির কোনো নিজস্ব ধর্ম নেই। যেমন পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, এছাড়াও আরও অনেক এরকম রিলিজিয়াস কান্ট্রি রয়েছে। তো আমাদের ভারতবর্ষ সেকুলার, কারণ ভারতবর্ষ দেশটার কোনো ধর্ম নেই।
সাধারণ মানুষ জাতির নিজস্ব নিজস্ব ধর্ম আছে এবং তাদের সেই ধর্ম পালনের স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার রয়েছে, কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের কোনো ধর্ম নেই। আচ্ছা, নেক্সট 21, the preamble enshrines certain ideas that were first spelled out in, বলছে প্রিএমবেলের মধ্যে যে আইডিয়াগুলো দেয়া আছে বা যেগুলো নেওয়া হয়েছে বা রয়েছে সেগুলো প্রথম কে বলেছিল, ঠিক আছে, সেগুলো অবশ্যই জওহরলাল নেহেরু বলেছিল এবং এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে ডিটটা ঠিক হবে। অপশানগুলো দেখো, দ্য স্পিচ বাই জওহরলাল নেহেরু অন দ্য ব্যাঙ্কস অফ রবি হোয়েন হি কল্ড ফর পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজের জন্য যখন তিনি বক্তব্য রেখেছিলেন রবি নদীর তীরে, না এটা থেকে নেওয়া হয়নি। দ্য নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্ট থেকেও প্রিএমবেলের শব্দগুলো নেওয়া হয়নি বা প্রিএমবেলের যে আইডিয়া দেওয়া আছে প্রিএমবেলের মধ্যে সেগুলো নেওয়া হয়নি। দ্য রেজলিউশন অ্যাডপ্টেড অ্যাট করাচি সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, না সেখান থেকেও নেওয়া হয়নি। দ্য অবজেক্টিভ রেজলিউশনস অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে অবজেক্টিভ রেজলিউশন যেটা পেশ করেছিল নেহেরু সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করেছিল এবং সেখান থেকেই প্রিএমবেলের এই সার্টেন আইডিয়াসগুলো নেওয়া হচ্ছে। নেক্সট দেখো 22, the part of constitution that reflects the mind and ideas of the framers is, মানে বলছে যে কনস্টিটিউশনের যারা ফ্রেমার আছে তাদের যে আইডিয়া এবং তাদের যে মানসিকতাটা রিফ্লেক্ট হয়েছে, তারা কি ধরনের কনস্টিটিউশন তৈরি করতে চেয়েছে, এটা আমরা কোন কনস্টিটিউশনের কোন পার্টে দেখতে পাই। এখানে পার্ট বলতে আমাদের যে 25টা পার্ট আছে সেই পার্টের কথা বলছে না, ঠিক আছে, কোন জায়গাটাতে আমরা দেখতে পাই। ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল রাইটস, প্রিএমবেল, সিটিজেনশিপ। প্রিএমবেলের মধ্যে আমরা সব কিছু দেখতে পাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রিএমবেল ইজ দ্য বেসিক, কেবলমাত্র বেসিক ফিচারগুলো লেখা আছে তা নয়, প্রিএমবেল ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন মিনিমাম ওয়াট পসিবল। প্রিএমবেল বলতে আমরা কি বুঝি, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক কনসেপ্ট সেগুলো সব থেকে কম কথায় বা বেসিক ফিলোসফি সেগুলো সব থেকে কম কথায় কিভাবে লেখা সম্ভব সেটাকেই আমরা প্রিএমবেলের মধ্যে লিখেছি। সুতরাং এই যে ফ্রেমার্স যারা রয়েছে, যারা কনস্টিটিউশন তৈরি করেছে, তাদের যে পুরো মাইন্ডটা রিফ্লেক্ট করেছে বা তাদের যে আইডিয়াগুলো সব প্রিএমবেলের মধ্যেই আমরা পাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 23, which one of the following determines that the Indian constitution is federal? নিচের যে চারটে অপশন আছে এর মধ্যে কোনটা দেখে আমরা বুঝতে পারবো যে ভারতবর্ষের যে কনস্টিটিউশন সেটা হচ্ছে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সমর্থন করে। সেটা কি? সেটা অবশ্যই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট। সেন্টার এবং স্টেটের মধ্যে যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, যেটা সপ্তম শিডিউলে আমরা দেখতে পাই, 7th শিডিউলে দেখতে পাই, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে যে ক্ষমতার বন্টন করা রয়েছে, কিছু ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া রয়েছে, কিছু ক্ষমতা স্টেট গভর্নমেন্টকে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটাতে কি হয়, এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার সেটা হচ্ছে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়। বাকি অপশানগুলো একটু দেখো। আর রিটেন অ্যান্ড রিজিড কনস্টিটিউশন, না রিটেন অ্যান্ড রিজিড কনস্টিটিউশন হলেই যে সেটা ফেডারেল হবে এমন কোনো মানে নেই। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির সাথে ফেডারেলের কোনো সম্পর্ক নেই, ইউনিটারিতেও ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেখা যেতে পারে। ভেস্টিং রেসিডুয়ারি পাওয়ার্স উইথ দ্য সেন্টার, ভেস্টিং রেসিডুয়ারি পাওয়ার উইথ দ্য সেন্টার যদি হয় তাহলে তো ফেডারেল স্ট্রাকচার হচ্ছে না এমনিতেই। রেসিডুয়ারি পাওয়ার মানে অতিরিক্ত সাবজেক্ট, মানে যেগুলো স্টেটের লিস্টেও নেই, সেন্টারের লিস্টেও নেই বা কনকারেন্ট লিস্টেও নেই, এই ধরনের যদি কোনো সাবজেক্ট আসে তাহলে সেটা সেন্টারের উপর বর্তায়। এটা কিন্তু আমাদের মনে রেখো, সেন্টারের উপর বর্তায় না রেসিডুয়ারি পাওয়ার্সগুলো, রেসিডুয়ারি পাওয়ার্স কিন্তু পার্লামেন্টের উপর বর্তায়, নট সেন্টার। কিছু কিছু জায়গায় কিছু কিছু বইয়ে বেশ কিছু জায়গায় তোমরা এই রেসিডুয়ারি পাওয়ারটা সেন্টারের উপর বর্তায় লেখা দেখতে পাবে, কিন্তু না, সেন্টারের উপর বর্তায় না, এটা পার্লামেন্টের উপর বর্তায়। পার্লামেন্ট থেকে ঠিক করা হয় যে ওই সাবজেক্টটাকে কোন লিস্টে দেওয়া হবে, সেন্টার অর্থাৎ বা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে না। Next question number 24. The Indian Constitution regarded as federal, হ্যাঁ অবশ্যই ফেডারেল, ইউনিটারি না, মানে ইউনিটারি মানে যেটাতে একটা কেন্দ্র, মানে কেবলমাত্র কেন্দ্রীয় শাসন, যেখানে দুখানা সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দেখা যায় না।
পার্লামেন্টারি, হ্যাঁ পার্লামেন্টারি অবশ্যই। নেক্সট, ফেডারেল ইন ফর্ম অফ ইউনিটারি ইন স্পিরিট। তো দেখো আমরা বলেছিলাম যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা নেব, এখানে পার্লামেন্টারি আর ফেডারেল দুটো পেয়ে যাচ্ছি, সুতরাং দুটো তো অ্যান্সার হতে পারবে না, চারটের মধ্যে যে কোনো একটাকেই নিতে হবে। ডিতে পাচ্ছি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার, যেটা ফেডারেল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি ইন স্পিরিট। আমাদের যে ফর্মটা রয়েছে কনস্টিটিউশনের সেটা হচ্ছে ফেডারেল ফর্ম, মানে ওই যে বললাম কিছু ক্ষমতা স্টেট রাজ্য সরকারগুলোর কাছে থাকে, কিছু ক্ষমতা কেন্দ্র সরকারের কাছে থাকে, কিন্তু যে স্পিরিট সেটা হচ্ছে ইউনিটারি স্পিরিট, অর্থাৎ সবাই কিন্তু আমরা ভারতীয় চোখ বুঝিয়ে। বোঝা গেল? এমন না যে কোনো একদিন কোনো একটা রাজ্য মনে করলো, যেটা ইউএসএতে হয়ে থাকে, কোনো একদিন কোনো একটা রাজ্য মনে করলো যে আমরা আর ভারতবর্ষের মধ্যে থাকবো না, আমরা ভারতবর্ষ থেকে পৃথক হয়ে যেতে চাই, তাহলে সে যে পৃথক হয়ে যেতে পারবে তা নয়। ঠিক আছে? বা ওই রাজ্যটার সমস্ত দায়িত্ব যে রাজ্যের উপর বর্তাবে, যেটা দুর্ভিক্ষের সময়ই হোক, মহামারীর সময় হোক, বা অন্য যে কোনো সময়, তাও নয়। কিন্তু আমাদের পরিকাঠামোটা ফেডারেল, কিন্তু স্পিরিটটা বা আমাদের যে আত্মা সেটা হচ্ছে ইউনিটারি, মানে একত্রিত, মানে সবাই আমরা একেবারে ইন্ডিয়ান। দেখো আমাদের যার জন্য ডুয়েল সিটিজেনশিপও নেই আমেরিকার মতো। ঠিক আছে? আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ, আমরা ভারতীয়। আমরা পশ্চিমবঙ্গের জন্য একটা সিটিজেনশিপ, ভারতের জন্য একটা সিটিজেনশিপ, এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের মধ্যে নেই, মানে ভারতবর্ষে নেই। নেক্সট, কোশ্চেন নাম্বার 25, there is a parliamentary system of government in India because, বলছে গভর্নমেন্ট ইন ইন্ডিয়ার একটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে আছে, কারণ মানে আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্ট সেটাকে আমরা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে ফেলতে পারি, বলতে পারি যে ওটা একটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যেই অন্তর্গত। কারণ দ্য লোকসভা ইজ ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। লোকসভা ডাইরেক্টলি ইলেক্টেড হয়, কিন্তু লোকসভা তার জন্য সেটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে গভর্নমেন্ট থাকে কিছুটা, বলতে পারি। দ্য পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে না, পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে বলেই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট বলতে পারবো, সেটা নয়। দ্য রাজ্যসভা ক্যান নট ডিজলভ, রাজ্যসভা ডিজলভ হয় না, এটা রাজ্যসভার আমাদের একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, রাজ্যসভার বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইজ রেসপন্সিবল টু লোকসভা, হ্যাঁ কাউন্সিল অফ মিনিস্টার সবসময় লোকসভার কাছে রেসপন্সিবল থাকে। এটা দিয়েই আমরা বুঝি যে আমাদের যে পার্লামেন্টারি গভর্নমেন্ট আছে, মানে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে, গভর্নমেন্টের একটা পার্লামেন্টারি সিস্টেম আছে। তার কারণ দেখো, মিনিস্টার হতে গেলে রাজ্যসভা থেকেও আমি এমপি হতে পারি, বা রাজ্যসভার মেম্বার হলেও আমি মিনিস্টার হতে পারবো, কিন্তু রাজ্যসভার মেম্বার হয়ে যদি আমি মিনিস্টার হই, তাহলেও কিন্তু আমার দায়বদ্ধ থাকতে হবে লোকসভার কাছে। বোঝা গেল? যেমন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মনমোহন সিং কিন্তু রাজ্যসভার এমপি ছিলেন, এবং রাজ্যসভার থেকে যেহেতু এমপি ছিলেন, তো উনি রাজ্যসভার এমপি হিসেবেই প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন। তো তারপরে কি হয়েছিল, তারপরে কিন্তু যখন উনি প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু উনি ডাইরেক্টলি রেসপন্সিবল টু লোকসভা, তো উনি তখন কার কাছে রেসপন্সিবল থাকবেন? লোকসভার কাছে থাকবেন। এটাই আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেমের একটা সুন্দর জিনিস। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রইল। যে যারা কিছু বুঝতে পারোনি তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার কাছে জানতে চেয়েও, অনেকেই কোশ্চেন করছে, বেশ ভালো লাগছে। বা তোমাদেরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো আমাকে সেন্ড করো, সলভ করে দেবো।